নমস্কার, আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আমার চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটা ডিসেম্বর মাসের মাঝামাঝি, আর দিনটাও আজকে বেশ ছুটির মরশুম ছিল। সুমন্ত আমাকে সারা দিনটা দেবে বলেছিল বলে আমরা প্ল্যান করেছিলাম। সকালে আমরা গেছিলাম ভেলুঘাট, পাহাড় জঙ্গলের মাঝে বিশাল একটা ঝর্ণা, যার ব্লগটা আমি আগেই শেয়ার করেছি। আর এখন আমরা যাচ্ছি নগাঁওয়ের পৃথিবীর সবথেকে বড় শিবলিঙ্গ দেখতে, মহামৃত্যুঞ্জয় মন্দির দেখতে। কার্বি আংলং বা হাফলংয়ের দিকে যেতে গেলে যেমন পাহাড় জঙ্গল দুটোই একসাথে দেখা যায়, এই নগাঁওর দিকে আসতে গেলে অতটা দেখতে হয় না। দূর থেকে পাহাড় দেখা গেলেও আশেপাশের সৌন্দর্যটাই এত সুন্দর হয় যে মন ভরে যায়। আর প্রচুর সুপারি গাছ দেখতে পাওয়া যায়। জানেন, দূরের পাহাড়গুলোর কিছু কিছু জায়গা জুড়ে আবার চা বাগানও আছে। শুধু যে ওই পাহাড়ের ঢালগুলোতে চা বাগান আছে তা নয়, এই রাস্তা দিয়ে আসবার সময় দেখতে পাচ্ছিলাম যে বিশেষ করে বাঁ দিকের রাস্তায় কিন্তু বেশি চা বাগান আছে, যেটা সমভূমি। যেখানে চা বাগান শেষ হয়ে যাচ্ছে সেখানে আবার ধান জমি, আবার ধান জমি যখন শেষ হয়ে যাচ্ছে সেখানে আবার আনারস চাষ হচ্ছে। এত ভালো দেখতে লাগে দূর থেকে এই জমিগুলোকে, খুব ভালো লাগে, জানেন, মন ভরে যায়। আমাদের বাড়ি থেকে নগাঁও হচ্ছে 61 কিলোমিটার। মাঝে যেহেতু হোজাইকে নিয়ে যেতে হয়, কিন্তু যেহেতু আমরা কার্বি আংলং থেকে একদম হোজাইয়ের ওপর দিয়ে চলে যাচ্ছি নগাঁও, তাই ওখানে বলতে পারেন 20 কিলোমিটার কমেই গেল। দিকেই পড়ছে বলে আমরা একই দিনে দুটো জায়গা কভার করছি। এবার ওই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে একটা তোরণ করা আছে, এখান দিয়ে কিন্তু ওই মহামৃত্যুঞ্জয় মন্দির যাওয়ার রাস্তাটা পড়ছে। আর এই জায়গাটার নাম হচ্ছে কালাঝুগি, অনেকে পুরানা গুদামও বলে। এই মহামৃত্যুঞ্জয় মন্দিরটাকে নিয়ে সকলের এত আগ্রহের একটা মেন কারণ হচ্ছে এই মন্দিরটার পুরো স্ট্রাকচারটাই তৈরি হচ্ছে শিবলিঙ্গের ধরনে। ওই যে দেখতে পাচ্ছেন, আর এটা 126 ফুট উঁচু, একদম বিশ্বের শ্রেষ্ঠ এবং বিশ্বের সবথেকে বড় শিবলিঙ্গ বলতে পারেন কি এটা বিশ্বের সবথেকে বড় শিবলিঙ্গই। এই মন্দিরটা কিন্তু মাত্র কয়েক বছরের পুরনো। 2021 সালের ফেব্রুয়ারি মাসে এই মন্দিরের কাজ শেষ হয়েছিল, তারপর খুব ধুমধাম করেই এর উদ্বোধন করা হয়েছিল। তাই এখনও এই জায়গাটা খুব বেশি ক্রাউড হয়নি, খুব বেশি ভিড় হয়নি। আর দোকানপাটও যে খুব বেশি চারিদিকে রয়েছে তা নয়। আর এমনিতে লোকজন সারা বছরই আসেন, তবে যে কোনো তিথি উৎসবে তো আসবেন, সারা বছরই কম বেশি লোকজন আসেন। শিবরাত্রির সময় খুব ভিড় হয়, তবে সব থেকে বেশি ভিড় হয় শ্রাবণ মাসে। এখানে খুব বড় করে শ্রাবণী মেলা হয়, আর এই সময় শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার থেকে শুরু করে যতগুলো দিন থাকে খুব ভিড় হয়। যেমন আমাদের কাছে শ্রাবণ মাস মানেই তারকেশ্বর বাবা, তারকনাথ, তারকেশ্বরের মন্দির, সেরকম এখানকার মানুষজনের কাছে এই শিবরাত্রির দিন এবং শ্রাবণ মাসের সময় মহামৃত্যুঞ্জয় মন্দির। মন্দিরে ঢোকার রাস্তাটাও এত সুন্দর, দুদিকে দুটো এমন সুন্দর পুলের মতো করা আছে, তাতে এরকম লাল লাল শালুকের মতো হয়ে আছে। আর তার সাথে আছে প্রচুর মাছ আর প্রচুর কচ্ছপ। ওই যে দেখছেন পাটাগুলোর ওপরে রোদ পোয়াচ্ছে, শীত পড়েছে বলে। এই যে এই কচ্ছপগুলো কিন্তু আপনি চাইলেই যে ছেড়ে দিতে পারবেন তা নয়, আপনার মনস্কামনা পূর্ণ হলে আপনি কচ্ছপ ছাড়তে পারেন, মানে ভগবানের উদ্দেশ্যে দান করে তারপর কচ্ছপ ছাড়তে পারেন। ওই যে আমরা বলি না যে মনস্কামনা পূরণের কচ্ছপ, এটা হচ্ছে ঠিক সেই একই ব্যাপার। চলুন এবার ভিতরের দিকে যাওয়া যাক। তবে আমরা এখন ওই খোলা দরজা দিয়ে বেসমেন্টে যাব না, ওখানে ভোগ খাওয়ানো হয় বা অন্যান্য অনেক কাজ করা হয়। আমরা এখন ওপরের দিকে সিঁড়ি দিয়ে ওপরে উঠবো। তবে মন্দির কিন্তু এখন বন্ধ। আমরা যখন মন্দিরের কাছে এলাম তখন প্রায় 12:30 বেজে গেছে। মন্দির বন্ধ থাকে 7টা থেকে 12:30 পর্যন্ত খোলা থাকে, আবার 1 ঘন্টা বন্ধ থাকে, তারপরে আবার 1:30 থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আমরা মন্দিরের সমস্ত কিছুই পুজো দেওয়ার জন্য কিনে নিয়ে এসেছি, কারণ এখানে মন্দিরে পুজো দিতে গেলে ঠিক কী কী লাগে না লাগে আমি তো জানতাম না, তাই কিনে নিয়ে এসেছি। আর আমি মন্দিরটা একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর দেখছেন মন্দিরটা কত বড়, পুরো শিবলিঙ্গটাকে কি সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আমি তো মাথা উঁচু করে হাঁ করে উপরের দিকে তাকিয়েছিলাম, কারণ ওই ঠিক পিলারগুলো যেখানটা আছে না, তার উপরে অনেক মৌচাক হয়ে আছে। আমি অনেক ভিডিওতেও দেখেছিলাম, আর এখানে এসে সচক্ষে দেখলাম। আধ ঘন্টা মতো দুজনে মিলে এখানে বসেছিলাম। চাতালটায় বসে থাকতে কিন্তু দারুণ লাগছিল। 1:30 বেজে গেছে, মন্দিরও খুলে দিয়েছে। আর ও এখানে সমস্ত কিছু কিনে টিনে নিয়ে এসেছে, আমার হাতে দিল। তারপর দুজনে মিলে আগে ভালো করে পুজো করে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। পুজোটা দেওয়া হয়ে গেলে মন্দিরের ভিতরটা আমি আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো। নগাঁও এই ডিস্ট্রিক্টটাতে অনেক কিছু দেখবার আছে, জানেন, যেমন এই মন্দিরটা। তবে মন্দিরটা এত সুন্দর হলে কি হবে, এখানে যাতায়াত ব্যবস্থা নয় খুব খারাপ, মানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই, মানে কোনো বাস বা কোনো ট্রেন নেই। এখানে রেল স্টেশন রয়েছে, নগাঁও স্টেশন, কিন্তু আমাদের এই লঙ্কা স্টেশন থেকে নগাঁও স্টেশনে আবার সরাসরি যাওয়া যায় না। মাঝের একটা স্টেশনে নামতে হবে, নেবে তারপর আবার ওই দিককার ট্রেন ধরে যেতে হবে। তারপরে আবার সবথেকে বড় অসুবিধাটা কি জানেন, এখানে কোনো লোকাল ট্রেন নেই। অগত্যা নিজস্ব গাড়ি বা ভাড়ার গাড়িটাই
সব থেকে ভালো। আর এখানকার গাড়ি ভাড়া ওরে বাপরে, মানে সারাদিন যদি আপনি গাড়িটাকে নিয়ে ঘোরেন আপনার 6 থেকে 7 হাজার টাকা তো যাবেই। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তারপর এই ব্রাহ্মণদের অনুমতি নিয়ে আমি ভালো করে এখানে ভিডিওটা করছি। প্রথমে ওনারা বারণ করছিলেন, ওনারা বললেন লোকজন সবাই চলে যাক, তারপর যাদের যাদের ভিডিও করার আছে, ছবি তোলার আছে তারা ছবি তুলতে পারেন, কিন্তু সেলফি তোলা এখানে যাবে না, বা দুজনে দাঁড়িয়ে যে এখানে একটা ছবি তুলবো সেটাও কিন্তু এখানে ওনারা বারণ করছেন। নিশ্চয়ই কোনো কারণ আছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বাইরের পরিবেশটা শুধু একবার দেখুন, চারিদিকটা এখনও সবুজ আছে। আর কয়েক বছরের মধ্যে হয়তো এই জায়গায় অনেক বাড়ি ঘর দোকানপাট অনেক কিছু হয়ে যাবে, তখন হয়তো এই জায়গাটা অনেক বেশি ভিড় হয়ে যাবে। ধীরে ধীরে যত এই মন্দিরের মাহাত্ম্য বাড়বে তত তো লোকজন এখানে আরও বেশি করে আসবেই। পুজো দেওয়ার পর ওনারা বলে দিলেন, এই যে এখানে পাশে একটা চালা ঘর দেখতে পাচ্ছেন, যখন এখানে পুজো হয়, বার্ষিক যখন পুজো হয় তখন এখানে হোমযজ্ঞ হয়। ওনারা যে বাতি ধূপ দিয়েছিলেন, তারপরে ওই যে 3খানা ঘিয়ের প্রদীপ দিয়েছেন, সেই 3খানা ঘিয়ের প্রদীপ এখানে জ্বালতে হয়। এখন আমরা বেসমেন্টে এসেছি, মানে নিচের তলায়। আর নিচের তলাটা যে এত বড় হতে পারে আমার সত্যি ধারণা ছিল না। মানে এখানে যে এত লোক আসে পূজা আর্চার সময়, যে এত লোক ভোগ খায়, সব কিন্তু এই নিচের তলাতেই হয়। আর এখানে যে শুধুমাত্র এই হলঘর রয়েছে তা নয়, এখানে এই যে দেখতে পাচ্ছেন সামনে বড় ফলকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র লেখা আছে, এবং আশপাশে দেখলাম 2 জায়গাতে অনেক ঘরও রয়েছে। তবে ঘরগুলো অতিথিশালা নয়, এখানে মন্দিরে যে পুরোহিত বা সেবায়িতরা থাকেন এগুলো শুধুমাত্র তাদের জন্য। এখানে 2 রকমের প্রসাদের কাউন্টার রয়েছে, খিচুড়ি প্রসাদও যেমন পাওয়া যায় সেরকম কুচো ফলের প্রসাদও পাওয়া যায়। আমরা তবে খিচুড়ি প্রসাদটাই এখন খাবো, যেহেতু এখন লাঞ্চ টাইম হয়েছে। ওনারা বললেন ফলটা না খেয়ে আপনারা খিচুড়িটা খান। খিচুড়ি এখানে এইভাবে 1 চামচ করে দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু আপনি যতবার চাইবেন ততবার দেবে। এবং আমি আবারও একটা কথা বলবো, প্রসাদের কেমন স্বাদ তার রিভিউ তো হয় না, কিন্তু প্রসাদ যেমন ঠিক অমৃত সমান হয় সেরকম অমৃত সমানও। আর আমরা সকালবেলা সেই কোন সকালে খেয়ে বেরিয়েছিলাম, মাঝখানে একটুখানি টিফিন করেছিলাম, তারপর যখন এই প্রসাদটা মুখে দিলাম সত্যি প্রচণ্ড খিদেও পেয়েছিল। আর এই খিদের মুখে এই প্রসাদটা যেন মনে হচ্ছে যেন গলা দিয়ে অমৃত নামছে। আমরা আমাদের এই প্রসাদটা আগে খেয়ে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে।